হ্যালো সকলকে। আমি প্রথমবার উপন্যাস শোনাতে চলেছি। উপন্যাসের নাম আমি পদ্মজা, লেখিকা ইলমা বেহরোজ, আর আমি অনিন্দিতা দাস। তো মেনলি আমার এই উপন্যাসটা খুবই পছন্দের। আশা করি শুনলে মোটামুটি সকলেরই খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দরদর করে ঘামছে ফাহিমা, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু আওয়াজ হলো। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ারের ভার ছেড়ে দিয়ে চোখ বুঝল। ফাহিমার অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনের সে শতভাগ সফল। আসামির মুখ থেকে কথা বার করতে হয় কিভাবে তা সে খুব ভালো করে জানে। বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারে না। অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগরে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি। অথচ আজ 5 দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টুঁ শব্দটিও বার করেনি। শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি, তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে, যার জীবন নেই, ব্যথা নেই, একটি জড়বস্তু মাত্র। এই পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো। শেষবারের মতো বলছি, মুখ খোল। মেয়েটি তার থেকে 2 হাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না। ফাহিমা হতাশা বোধ করছে। চারপাশ থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাস নিচ্ছে? হঠাৎ করে নীরবতা ভেঙে যায় বুটের ঠকঠক শব্দে। উপস্থিত হন ইন্সপেক্টর তুষার। তাকে দেখেই ফার্মিয়া উঠে দাঁড়ায় এবং স্যালুট করে। তুষার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করে, কী অবস্থা? ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে 4 দিনের বর্ণনা দেয় এমনভাবেই। তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল। তার চারপাশে ঘুরতে ঘুরতে ফার্মিয়াকে বলল, আপনি আসুন। রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য। কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে যাচ্ছে। ফাহিমা হাঁপ ছেড়ে বেরিয়ে যায়। তুষার একটি চেয়ার টেনে নিয়ে মেয়েটির সম্মুখে বরাবর বসে। ঠান্ডা গলায় বলে, আজ আমাদের প্রথম দেখা। সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল, কিছু বললেও না, তাকালেও না। তুষার বলল, মা বাবাকে মনে পড়ে? মা বাবা শব্দটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে চড়ে ওঠে, চোখ তুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, তার অপূর্ব গায়ের রং। ঘোলাটে চোখ, কাটা ঠোঁটের থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো দাগ। এ নতুন নয়, মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামেরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে পুনরায় প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ায়, মনে পড়ে। তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টি জুড়ে নীলছে যন্ত্রণা। তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? পদ্মজা আমি। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখন দেব না, পদ্মকে আমি অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখন হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ একদলা থুতু উঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা,
এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি সোনা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে বলল, আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবুও বারবার কেন এসে বিরক্ত করেন? রশিদ উদ্দিন হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মাইয়া ঘরে রাহন বালা না, কখন কি হয়ে যাইব টেরই পাইবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদ উদ্দিনের উপস্থিতি যে তিনি নিতে পারছেন না তা স্পষ্ট। তবুও রশিদ নির্লজ্জের মতো নানা কথার প্রভাবিত করার চেষ্টা করছে। সুবিধা করতে পারল না, ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মসজিদের বড় সেরিটারে চাই। সব পাত্র যদি এই এক মেয়েকেই চাই, তাহলে তার কি করার? তাকেও তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজ গজ করতে করতে আওড়াই, গ্রামে কি আর সেরি নয়? একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? কথা শেষ করে সে একদলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। বছরের এই সময়ে এভাবেই রোদ বৃষ্টির খেলা চলে। বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার। শুধু মায়ের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকল, আপা, এই আপা, স্কুলে যাবা না? আপা রে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞাসা করল, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে না বলবি? বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষার কথা বলার জন্য নয়, বাইরের ভাষার কথা বলবি। পূর্ণার মাথা নত করে রেখেছে, তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুব অনুগত। তিনি পুনরায় বিছানা ছাড়তে ছাড়তে বললেন, পদ্ম শরীর ভালো না, পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক আজ ঘুমাক। পূর্ণার সদ্য পা দেওয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছে। সে গতকাল রাত্রে নানাবাড়ি ছিল বলে জানতে পারেনি। ভোরেই চলে এসেছে। নানাবাড়ি কাছেই, হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি, কোনো অভিযোগ যেন না শুনি। পূর্ণা, আচ্ছা আম্মা। তো এতক্ষণ শোনালাম আমি পদ্মজা উপন্যাসের প্রথম পর্ব। কেমন লাগলো তোমাদের? একটা কমেন্ট অবশ্যই করো। যদি ভালো লাগে তো নেক্সট কমেন্টগুলো তাড়াতাড়ি আসবে।